স্যার বলছি যে সরি, আমি তো মাকে বলছিলাম তো ভুল করে মিউট করা ছিল না তো। আচ্ছা, তোমরা এখন মিউট করে দাও, কারণ আমি কিন্তু রেকর্ডিংটা চালিয়েছি। যা কিছু এখন স্ক্রিনে হবে, যা কথা হবে, সবটাই রেকর্ডিং হচ্ছে। ওই যে আওয়াজ টাওয়াজ যা কিছু হচ্ছে সবই কিন্তু এখন রেকর্ডিং হচ্ছে। তো এখন আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের আলোচনার বিষয় যে অধ্যায়, সেটা হলো সৈয়দ মুজতবা আলীর নব নব সৃষ্টি। নব নব সৃষ্টির হোমওয়ার্কগুলো তোমরা সবাই নিয়ে বসেছো, সামনে রেখেছো। কোনো একজন এই চ্যাপ্টারের কোশ্চেনগুলোকে একটা একটা করে বলতে থাকবে। সেই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আমি আলোচনা করে দেব, আর সবাই আপাতত মিলিয়ে নেবে। যদি কারোর কোথাও অসুবিধা থাকে তাহলে বলতে পারো, মাঝখানে বললেও হবে। আর যদি মাঝখানে না বলে শেষের দিকে বলো, সেখানেও আমি কিন্তু সলভ করে দেব। কেউ একজন বলো যে নব নব সৃষ্টি এই গদ্যাংশ বা পাঠ্যাংশের মূল গ্রন্থের নাম। আগে আমি নিশ্চয়ই বলেছি, মূল গ্রন্থের নাম কি বলেছিলাম, কি লিখিয়েছিলাম? চতুরঙ্গ। চতুরঙ্গ। যেহেতু নবনব সৃষ্টি এটা একটা প্রবন্ধের অংশ, তাহলে আমাদের মূল যে গ্রন্থটা হবে সেটা হবে প্রবন্ধ গ্রন্থ। তাহলে চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থ। যে চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত সাল লেখানো আছে দেখে বলো। লেখা আছে কারোর খাতায়? হ্যাঁ স্যার, 1960। হ্যাঁ, 1960 খ্রিস্টাব্দ। হ্যাঁ, 60 উচ্চারণ হবে না, 60 হবে। 1960 খ্রিস্টাব্দে চতুরঙ্গ এই প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। সম্পূর্ণ প্রবন্ধটার নাম হলো মামদোর পুনর্জন্ম, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তারই অংশবিশেষ নবনব সৃষ্টি। এবারে নবনব সৃষ্টি এই প্রবন্ধের বিষয়টা কি ছিল না, ভাষা নিয়ে। নব নব সৃষ্টি শব্দের আমরা যদি শব্দটার অর্থ বিশ্লেষণ করি, নবনব সৃষ্টি এই পাঠ্যাংশের শিরোনামের অর্থটা আমরা বিশ্লেষণ করি, তাহলে হবে নব নব মানে নতুন নতুন সৃষ্টি নিয়ে আলোচনা। আর এখানে পাঠ্যাংশে কিন্তু ভাষা নিয়ে আছে আলোচনা। ভাষার উপরে নতুন নতুন শব্দ গঠন, নতুন নতুন শব্দ সৃষ্টি, কিভাবে ভাষার মধ্যে নতুন নতুন শব্দ গঠন হয়, কিভাবে নতুন নতুন শব্দ সৃষ্টি হয় বা উদ্ভূত হয়, তাই নিয়ে আলোচনা আছে। তো এই আলোচনাটা আমি ডিটেলে আগে করে দিয়েছি, তাই নতুন করে এই আলোচনাটা আমি এখন করছি না, যেহেতু সময়টা আমাদের অল্প। আমি আশা করব প্রত্যেকে কিন্তু সেই আলোচনাটা শুনে নিয়েছো আর হোমওয়ার্কগুলোও লিখে রেখে দিয়েছো। এবারে প্রথম যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটা লাইন করে কেউ একজন বলো। শর্ট কোশ্চেনগুলো আলোচনা করবো আগে, এমসিকিউটা একটু পরে করি। একজনই বলো, কোনো অসুবিধা নেই, কেউ একজনই বলো। বলো। স্যার প্রথম সংস্কৃত ভাষা। হ্যাঁ বলো। সংস্কৃত ভাষা স্যার আমি বলবো আত্মনির্ভরশীল। হ্যাঁ সংস্কৃত বলো, ভাষা আত্মনির্ভরশীল। কোশ্চেনটা বলো, হ্যাঁ, প্রশ্ন কি ছিল? এখানে হচ্ছে যে নবনব সৃষ্টি প্রবন্ধে কবি কবি সৈয়দ তো হবে না, মুস্তফা এখানে আলী আমি একটু কারেকশন করে দিই। যেহেতু এটা একটা গদ্য, তাই এখানে লেখক বলবে, কবি বলবে না। কবি কবিতার ক্ষেত্রেই কবি বলবে। আচ্ছা বলো, লেখক। স্যার বলবো। লেখক। হ্যাঁ, লেখক সৈয়দ মুস্তফা আলী কোন ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন? এটা এসে কি প্রশ্ন ছিল তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে উত্তর কি হবে তুমি বলো। সংস্কৃত ভাষাকে। হ্যাঁ, কোন ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন না সংস্কৃত ভাষাকে? সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলা হয়েছে কেন, এরকম কি প্রশ্ন ছিল? না স্যার, এটা একটু পরে ছিল যে বলতে কারোর কোনো আপত্তি থাকার কথা না কেন, এরকম টাইপের। আচ্ছা, আমি এখান থেকে কি প্রশ্ন দিয়েছিলাম না তোমাদেরকেই প্রশ্ন বানিয়ে উত্তর লিখতে বলেছিলাম? আমাদেরকেই প্রশ্ন বানিয়ে উত্তর লিখতে বলেছিলেন। আচ্ছা আচ্ছা, লাইনগুলো তো দাগ দেওয়া ছিল পরপর। হ্যাঁ হ্যাঁ। শুধু প্রথম লাইনটা কি ছিল বলো, আমি কোশ্চেনটা বলবো, আমি প্রশ্নটা বলবো, তোমরা শুধু লাইনটা বলবে। লাইনটা কি ছিল ফার্স্ট? সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। আচ্ছা, এই লাইনটা ছিল।
তাহলে এই লাইনটা থেকে প্রশ্ন হ্যাঁ। হতে পারে যে সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলা হয়েছে কেন। এটার উপরে একটা রচনাধর্মী হ্যাঁ, প্রশ্নের এটাই উত্তর আমি লিখে পাঠিয়ে দিয়েছিলাম নোট হিসেবে, সেটা তোমরা প্রত্যেকে লিখে হ্যাঁ। নিয়েছো। ওটা তো রচনাধর্মী প্রশ্ন, ব্রড কোশ্চেন, বড় কোশ্চেন। কিন্তু এখান থেকে যেটা এসএকিউ প্রশ্ন হবে, মানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন হবে, সেটা হবে সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলা হয়েছে কিনা, সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলা হয় কেন, এটা নিয়ে লিখতে হবে। মানে অত বড় একটা উত্তরকে একদম ছোট করে লিখতে হবে, কম বেশি 15টা শব্দের মধ্যে। এই প্রশ্নের উত্তরটা কি কেউ তৈরি করেছো? হ্যাঁ করেছি, কিন্তু না একটু বড় হয়ে গেছে। মানে 30-40। হ্যাঁ আচ্ছা, তো এটা যখন বড় হয়ে গেছে আমি একটু ছোট করে দিই। ছোট কারোর হয়েছে, ছোট করে লিখতে পেরেছো এমন কেউ আছো? হ্যাঁ স্যার, স্যার আমার হয়েছে। আচ্ছা, তাহলে হয়েছে। বলতো। সংস্কৃত ভাষা অন্য ভাষার উপর নির্ভরশীল না হয়ে থেকে নিজের ভান্ডারে অনুসন্ধান করে নতুন শব্দ তৈরি করার চেষ্টা করে। আবার একবার পড়ো। সংস্কৃত ভাষা অন্য ভাষার উপর নির্ভরশীল না হয়ে নিজের ভান্ডারে অনুসন্ধান করে নতুন শব্দ তৈরি করার চেষ্টা করে। এই কারণে সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলা হয়েছে। হ্যাঁ, এর সঙ্গে যদি বইতে আর যতটুকু অংশ আছে এটা যদি আমরা যোগ করি তাহলে ওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো ফলে তুমি যেটা লিখেছো ওটা মোটামুটি ঠিকই আছে, যে সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা যায় তার কারণ যখন নতুন কোনো চিন্তা বা অনুভূতি বা বস্তুর জন্য নতুন শব্দের প্রয়োজন হয়, সংস্কৃত কী করে? প্রথমেই নিজের ভাণ্ডারে, নিজের শব্দ ভাণ্ডারে ও অনুসন্ধান করে বা খোঁজার চেষ্টা করে, সেখান থেকেই নতুন শব্দ গঠন করে। এটা এখন যদি একটু বড় হয়ে থাকে থাকুক, ঠিক আছে? কারোর যদি বড় হয়ে যায় এটা নিয়ে এখন আর ভাবার দরকার নেই, বড় থাকলে একটু থাকুক। পরীক্ষার সময় হয়তো এমনভাবে একটা প্রশ্ন এলো যে প্রশ্নটাকে তোমাকে একটু লিখতে হচ্ছে একটু বড় করে, তখন কিন্তু এগুলো কাজে লেগে যাবে শব্দগুলো। আর ও যেটা বললো এটাও ঠিক আছে, বাকি অংশটা যোগ না করলেও চলবে। আর কি কেউ ছোট করে লিখেছো? ছোট করে আর কেউ লিখেছো? না এরকমই এসছে? এরকমই আসছে। বাস ঠিক আছে, থাক। না স্যার, এরকমই এসেছে। হ্যাঁ ঠিক আছে, উত্তরটা ঠিকই আছে। এবারে পরের একটা লাইন দাগ দেওয়া ছিল, কি বলো? স্যার, তার অর্থ অবশ্য এই নয় যে সংস্কৃত কোস্মিনকালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি। আচ্ছা, এটা থেকে প্রশ্ন আমি কি দিয়েছিলাম? না না কি প্রশ্নটা তৈরি করেছো বলো তো? স্যার, এখান থেকে এটা পারিনি। কেউ এটা থেকে এটা প্রশ্ন হবে। করেছো? হ্যাঁ বলো। হ্যাঁ, তার অর্থ অবশ্য এই নয় যে সংস্কৃত কোস্মিনকালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি। তার অর্থ কি, এটা করেছি। প্রশ্নটা কি করেছো? তার অর্থ কি, মানে এই কথার অর্থ কি? এ কথার অর্থ কি? আচ্ছা, কি লিখেছো উত্তর? লিখেছি তার মানে উপরে তো লেখা সৈয়দ মুস্তফা আলীর নবনব সৃষ্টি গদ্যাংশের তার অর্থ অবশ্য এই নয় যে সংস্কৃত কোস্মিনকালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি। এই উক্তিটির অর্থ হলো যে তার অর্থ এই যে সংস্কৃত বিদেশি শব্দ গ্রহণ করেছে, কিন্তু তার পরিমাণ খুবই মুষ্টিমেয়। ঠিকই আছে। আর কেউ করেছো এখান থেকে? আমি যে বইটা থেকে ফটো তুলে পাঠিয়েছিলাম না, দাগ দেওয়া ছিল, সেই বইটাই আমার কাছে নাই। আমার কাছে যে বইটা আছে সেই বইতে আমি যে 20টা প্রশ্ন পরে পাঠিয়েছিলাম তার লাইনগুলোই দাগ দেওয়া আছে। তো আমি আগে ওই 20টা লাইন দাগ দেওয়া লাইনগুলোই আমি একটু আলোচনা করে নিই, তারপরে বাকি থাকবে যেগুলো তোমরা আরো যেগুলো লিখে রেখেছো সেইগুলোই পরে নিয়ে আলোচনা করি যদি সময় থাকে, কারণ সময় স্যার, আপনি তাড়াতাড়ি তো যাচ্ছে। 27টা কোশ্চেন দাগ দিয়ে পাঠিয়েছেন, মানে 27টা লাইন দাগ দেওয়া, আমার তো 27টা কোশ্চেন হয়েছে। হ্যাঁ। আচ্ছা, কিন্তু এখান থেকে আমি পরে হাতে লিখে প্রশ্ন পাঠিয়েছিলাম না? হ্যাঁ স্যার, 20টা প্রশ্ন পাঠিয়েছিলেন।
কুড়িটা, হ্যাঁ। এখান থেকে 20টা, তাহলে সেই 20টা আগে আলোচনা হয়ে যাক, তারপরে বাকি যে 7টা থাকবে সেটা নিয়ে পরে আলোচনা করছি। আচ্ছা, তাহলে প্রথম একটা লাইন হয়ে গেল, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল বলা হয়েছে এটা উত্তর তোমরা দিয়ে দিলে। বাকিদের মোটামুটি ঠিকই আছে, আমি আশা করি ঠিকই থাকবে, তোমরা মিলিয়ে নাও। আর যদি মনে হয় যে না আমি একটু অন্যভাবে লিখেছি সেটা পড়ে শোনাতে চাও, তাহলে একটু শেষের দিকে বলো, এখন আর বলার দরকার নেই। এরপরে যে প্রশ্ন ছিল, সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারোর কোনো আপত্তি থাকার কথা নয়, তাই তো? হ্যাঁ সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে আপত্তি থাকার কথা নয় কেন? এটার সঙ্গে অনেকটাই মিল পাওয়া যাবে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল এই প্রশ্নের উত্তরটার সঙ্গে। টেক্সট বুকটা সামনে আছে তো? হ্যাঁ স্যার। টেক্সট বুকে একবার দেখো, ফার্স্ট যে লাইনটা আছে না, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, এই লাইনটার সঙ্গে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়, মোটামুটি কিন্তু এই দুটো প্রশ্নের মধ্যে প্রায় উত্তরে মিল পাবেই, কাছাকাছি হবে উত্তর, খুব বেশি পার্থক্য থাকবে না। স্বয়ংসম্পূর্ণ মানেই তো আত্মনির্ভরশীল, স্বয়ং মানে নিজে, হ্যাঁ হ্যাঁ তো নিজে নিজে যে সম্পূর্ণ তার মানে আত্মনির্ভরশীল, নিজের উপরে নিজে নির্ভরশীল। তাহলে এই দুটো প্রশ্নের উত্তর প্রায় একই রকম। আচ্ছা, এটা হয়ে গেল, বাদ দাও। এরপরে আছে প্রাচীন যুগের সব ভাষাই তাই। প্রশ্ন ছিল প্রাচীন যুগের কোন কোন ভাষার কথা বলা হয়েছে, বা প্রাচীন যুগের কোন কোন হ্যাঁ। ভাষার কথা বলা হয়েছে যে ভাষাগুলো ওই সংস্কৃত ভাষার মতো একই রকম। প্রাচীন যুগের কি কি ভাষা লিখেছো একজন বলো তো? স্যার আমি লিখছি হিব্রু, গ্রিক, আবেস্তা, আরবি। হিব্রু, গ্রিক, আবেস্তা আর আরবি। আরবি। এই আরবিটা হচ্ছে একটু পরবর্তী সময় এই ভাষাটার উদ্ভব ঘটেছিল। হ্যাঁ হ্যাঁ তার সঙ্গে সংস্কৃতটা যোগ হবে, সংস্কৃতটা যোগ করে দিতে পারো, যে সংস্কৃত ভাষার সংস্কৃতটা লিখবো। মতোই, হ্যাঁ সংস্কৃত ভাষার মতোই হিব্রু, গ্রিক, আবেস্তা আর একটু পরবর্তী সময় যে ভাষার জন্ম হয়েছে সেটা হলো আরবি। তো আরবি ভাষাটাও সংস্কৃতের মতো স্বয়ংসম্পূর্ণ বা আত্মনির্ভরশীল ভাষা। এটার সঙ্গে কি আরো কোনো প্রশ্ন দিয়েছিলাম? না স্যার। এই লাইনটার সঙ্গে প্রাচীন যুগের সব ভাষাই তাই, একটা তো প্রাচীন যুগের কোন কোন ভাষার সম্পর্কে বলা হয়েছে, আর এই প্রাচীন যুগের সব ভাষাই তাই মানে প্রাচীন যুগের সব ভাষা সম্পর্কে কি বলা হয়েছে, তাহলে উত্তরটা কি হবে? প্রাচীন যুগের সব ভাষা হলো আত্মনির্ভরশীল বা স্বয়ংসম্পূর্ণ। স্বয়ংসম্পূর্ণ। ঠিক আছে। আচ্ছা, এর পরের লাইন দেখো, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। এই প্রশ্ন ছিল বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় কেন বলা হয়েছে। তার মানে সংস্কৃত আর হিব্রু, গ্রিক, আবেস্তা, আরবি এইগুলোর সাথে সাথে এই ভাষাগুলোর সঙ্গে যে স্বয়ংসম্পূর্ণতার উত্তরটা জুড়ে আছে তার ঠিক উল্টোটাই হয়ে যাবে ইংরেজি আর বাংলা সম্পর্কে, কি তাই না? আমি যদি বলি সংস্কৃত ভাষা, আরবি ভাষা, হিব্রু, আবেস্তা, গ্রিক এই ভাষাগুলো স্বয়ংসম্পূর্ণ, কি কারণে স্বয়ংসম্পূর্ণ, এটার উত্তর যা হলো এর ঠিক উল্টো বা বিপরীত উত্তরটা হবে কেনই বা ইংরেজি বা বাংলা স্বয়ংসম্পূর্ণ নয়। তার মানে সংস্কৃত সম্পর্কে যা লিখেছো যে কোনো নতুন চিন্তা, অনুভূতি বা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত যখন ধার করার কথা না ভেবে নিজের ভাণ্ডারে অনুসন্ধান করে, তার মানে ঠিক উল্টো, যে ইংরেজি আর বাংলার যদি কোনো নতুন শব্দের প্রয়োজন হয়, নতুন অনুভূতির প্রকাশ করতে হয়, তাহলে ওই ভাষা দুটো কী করে না নিজের ভাণ্ডারে সন্ধান না করে আগে অন্য ভাষা থেকে নেওয়ার চেষ্টা করে। এই ভাষার প্রবণতা আছে, ইংরেজি ভাষার প্রবণতা আছে, আর আমাদের বাংলা ভাষারও প্রবণতা আছে যে নিজের থেকে কোনো শব্দ তৈরি না করে, নিজের থেকে কোনো শব্দ সৃষ্টি না করে ও সংস্কৃতের উপরে বা অন্যান্য ভাষার উপর নির্ভরশীল হয়ে পড়ে, দেখে আগে অন্য ভাষা থেকে নেওয়া যায় কিনা। এই জন্য এই ভাষাগুলোকে স্বয়ংসম্পূর্ণ বা আত্মনির্ভরশীল বলা যায় না।
ঠিক আছে। আচ্ছা, এর পরে একটা লাইন ছিল, সে সম্বন্ধেও কারো কোনো সন্দেহ নেই, তাই তো? কি হ্যাঁ আমি যেটা হ্যাঁ বলছি স্যার। এটাই ছিল, না মাঝখানে আর কোনো লাইন ছিল? না না এটাই স্যার, ছিল। তাহলে সে এটাই। সম্বন্ধেও কারো কোনো সন্দেহ নেই, যারা দুইজন না তিনজন বললে তারা ছাড়া কোনো একজন বলতে পারো, কারণ আমি এখানে সবাইকে সেইভাবে দেখতে পাচ্ছি না, আবার দেখতে গেলেও এদিকে আলোচনাটা বন্ধ হয়ে যাবে। তো কোনো একজন বলো, যারা দু তিনজন বললে তারা ছাড়া আর কেউ বলো যে সে সম্বন্ধেও কারো কোনো সন্দেহ নেই। প্রশ্ন কি ছিল? খাতা তো দেখে দেখে বলবে, বলতে পারো তো খাতায়, কোনো একজন বলো। নিজেদেরকে এখানে উদ্যোগ নিতে হবে। স্যার, হ্যাঁ বলো, নাম কি বলো, নাম বলে সম্বন্ধে বলো। সন্দেহ নেই? কি সম্বন্ধে সন্দেহ নেই? তো উত্তরটা বলো, কি লিখেছো আমরা সবাই শুনি, আমিও শুনি, বলো। শিক্ষার মাধ্যম রূপে হুম। ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরো প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। হ্যাঁ ঠিকই আছে। দেখো মিলিয়ে নাও যে সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই কোন সম্পর্কে। একদম বইতে যেটা লেখা আছে সেই ভাষাটাকেই একটু নিজের মতো করে একটু লিখে নাও, তাহলেই ভালো হবে। ও যেমন বললো ওর ভালোই লিখেছে। আমি তাই লিখেছি। হ্যাঁ, এটা তো মোটামুটি আমি চাইবো যে যতটা সম্ভব বইটাকে সামনে রাখবে, বইয়ের থেকে ভাষাটা পড়বে, তারপরে নিজের মতো করে লিখবে। বইয়ের ভাষাটাকে যতটা সম্ভব একটু বাদ দেওয়ার চেষ্টা করবে। তাহলে শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে লেখা আছে, তো আমরা বর্জন কথাটা কেন চলিত ভাষা ব্যবহার করব? হ্যাঁ, ইংরেজিকে বাদ দিয়ে, শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বাদ দিয়ে বাংলা নেওয়ার পর আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় প্রবেশ করবে বা ঢুকবে। এই ব্যাপারে কিন্তু কারোর কোনো সন্দেহ নেই, ঢুকবেই ঢুকবে। ঠিক আছে, এটা হয়ে গেছে। এরপরে আমি চাইবো কিন্তু এরপরে যে লাইনটা আছে তার প্রশ্নের উত্তরটা অন্য কেউ দেবে, মানে যারা যারা বলছো তারা আর রিপিট করো না, অন্য কেউ দেবে। আর এক্ষেত্রে আমাদের এইভাবে অনলাইনে পড়াশোনাতে অনেক সমস্যা আছে, বুঝতেই পারছো। এইভাবে পড়াশোনাতে এইভাবে পড়াশোনাতে সত্যি কথা বলতে মজা কখনোই নাই, মজা পাওয়াই যায় না। হ্যাঁ, কখন কে ঝিমিয়ে পড়বে, ঘুমিয়ে পড়বে, হ্যাঁ ক্লান্ত হয়ে পড়বে, ইচ্ছে করবে না। কেউ যদি আস্তে করে মিউট করে দেয়, ক্যামেরাটাকে অফ করে দেয়, দিয়ে একটু ঘুমিয়েও নেয়, আমি এখান থেকে কিচ্ছু বুঝতে পারবো না। তাই নিজের থেকে একটু উদ্যোগ নিতে হবে যে অন্যান্যরা বলছে, এবারে আমি নিজের থেকে বলি। এখানে আমি তো পড়া মুখস্থ ধরছি না এই মুহূর্তে। তো তোমাদের সামনে খাতা আছে, শুধু লাইনটা দেখো, কি প্রশ্ন আছে প্রশ্নটা আগে বলো, তারপরে আমি উত্তরটা শুনবো, এটা আলোচনা করে দেবো। বলো পরের লাইনটা কি আছে, পড়ো কেউ। চুপ করে থাকলে হবে না তো, সময় চলে যাচ্ছে তো। আর বেশিরভাগের নাম বাবার নাম, মায়ের নামে, কারোর আবার দাদার নামে, দিদির নামে। তাই আমি এখানে যার নাম ধরে ডাকবো সেখানে দেখা যাচ্ছে বাবা বা মাকে বা দাদাকে বা দিদিকে ডেকে ফেলবো। স্টুডেন্টের নাম এখানে কিন্তু নেই, স্টুডেন্টের নামে অনেকে লগ ইন করা নাই। সেই জন্য নিজের থেকে একটু উত্তর দাও, বলো। এই দুই বিদেশি বস্তুর ন্যায়। বলো, আওয়াজ হলো একটু বোঝা গেল না, আবার বলো। এই দুই বিদেশি বস্তুর ন্যায়। না এরকম লাইন তো ছিল স্যার না। এটা তো ব্র্যাকেটে ছিল। হ্যাঁ না, আমি যে 20টা প্রশ্ন দিয়েছিলাম না, ওই 20টা প্রশ্নের মধ্যে কোনো একটা থেকে বলো, মানে ওইগুলোর ভেতর থেকে বলো। যাবে না, এইটা ছিল। অন্য আর কেউ বলো। আচ্ছা, হিন্দি উপস্থিত, এটা আছে দেখো, হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন, পেয়েছো? হ্যাঁ হ্যাঁ এটা আছে। নতুন আমদানিও বন্ধ করা যাবে না, এটা ছিল না? নতুন আমদানি বন্ধ করা যাবে না, এটা ছিল। নতুন আমদানিও বন্ধ করা যাবে না, এটাও এটা দাগ দেওয়া ছিল। হ্যাঁ স্যার। আচ্ছা প্রশ্ন বলো, নতুন আমদানিও বন্ধ করা যাবে না, এর প্রশ্ন কি ছিল?
স্যার কি আমদানি বন্ধ করা যাবে না? কেন আমদানি? এটা কি আমি প্রশ্ন দিয়েছিলাম না এটা তোমরা প্রশ্ন লিখেছিলে? স্যার আমরা না, প্রশ্ন স্যার, আমরা। লিখেছি। হ্যাঁ আমি বলছি আমি যে 20টা লাইনের প্রশ্ন লিখে দিয়েছিলাম ওইগুলো নিয়ে এখন আলোচনা করি, তারপরে বাকিগুলো তখন দেখবো বা যাবো। এই নতুন আমদানি ও এখনো বন্ধ করা যাবে না, এটা পরে আসি। তার আগে হিন্দি উপস্থিত সেই চেষ্টা করছে, এটাই দেখো। হ্যাঁ, হিন্দি উপস্থিত সেই চেষ্টা করছে। দাঁড়া একটা মিনিট ওয়েট করো। হিন্দি উপস্থিত সেই চেষ্টা করছে। হিন্দি কি চেষ্টা করছে? হিন্দি কি নিয়ে চেষ্টা করছে বলো, কেউ একজন উত্তর লিখেছো, কি বলো? হিন্দি থেকে আরবি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, হিন্দি কি চেষ্টা করছে? হিন্দি থেকে কি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে? আরবি, ফার্সি এবং ফার্সি। শব্দ তাড়িয়ে দেওয়া। হ্যাঁ, আরবি, ফার্সি, ইংরেজি শব্দ। এটা পরিষ্কার করে দেয়াই আছে যে হিন্দি ভাষার মধ্যে অনেক আরবি, ফার্সি আর ইংরেজি শব্দ ঢুকেছে। তো এই আরবি, ফার্সি আর ইংরেজি শব্দগুলোকে তাড়িয়ে দেওয়ার মানে বাদ দেওয়ার চেষ্টা করছে। এটা একদম সহজ আছে। ওকে, এটা সবারই মিলে যাবে আশা করি। এবারে আছে বহু সাহিত্যিকটা লেখা যাবে না, না? দরকার নেই। বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন, এটা কিন্তু আলাদা একটা প্রশ্ন হতে পারে যে বহু আরবি, ফার্সি এবং হিন্দি শব্দ তাড়িয়ে দেবার চেষ্টা করছে। হ্যাঁ বাস, হিন্দি কি চেষ্টা করছে না, সহজ কথা, হিন্দি চেষ্টা করছে হিন্দি ভাষা থেকে আরবি, ফার্সি আর ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার মানে বাদ দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন, এটা থেকে প্রশ্ন হতে পারে। এবার এটা যদি প্রশ্ন হয় যে বহু সাহিত্যিক কোন কাজে উঠে পড়ে লেগেছেন, তখন ওই উত্তরটা কিন্তু ওই একই হবে যে হিন্দি ভাষা থেকে ওই সমস্ত শব্দগুলোকে তাড়িয়ে দেওয়ার বা বর্জন করার চেষ্টা করছে। ওকে, এরপরে নতুন আরেকজন বলবে। রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন, এটা ছিল না স্যার, সেই চেষ্টার ফল হয়তো আমি দেখে যেতে পারবো না। এটা চেষ্টাটার ফল হয়তো আমি দেখে যেতে পারবো না। এটার প্রশ্ন কি ছিল? এটার প্রশ্নটা কি ছিল? কোন চেষ্টার ফল? কোন চেষ্টার কথা বলা হয়েছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটার সঙ্গে হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছে, উত্তরটা কিন্তু একই রকম না? একই হবে। হ্যাঁ স্যার, হিন্দি ভাষা থেকে ফার্সি, আরবি, ইংরেজি ভাষা। হ্যাঁ, একই হবে। ব্যাস, তাহলে এই একই হয়ে গেছে, এটা অথবা হবে, এটা বাদ দিয়ে দাও। এরপরে আছে রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন, আছে তো? এইটা হ্যাঁ, এইটার উত্তর সবাই বলবে না, সবাই বলবে না, আর আগে যারা বলেছো তারাও বলবে না। অন্য আরেকজন কেউ বলো, নতুন কেউ একজন বলো যে হিন্দি উপস্থিত কোন চেষ্টা করছে। না, এটা তো হয়ে গেল। রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে কি লিখেছিলেন বলো। এটা হুবহু লাইন লেখাই আছে, নিজের মতো করে বলো বই দেখে বা খাতা দেখে। নতুন স্টুডেন্টকে বলতে বলছি কিন্তু, অন্য কেউ বলো, অনেকে চুপচাপ আছো। স্যার বলবো? নামটা বলে বলো তো। শুভশ্রী গুরু। আচ্ছা, আমি এরপর থেকে চাইছি যে বলবে নাম বলবে, নামটা বলেই উত্তরটা বলবে। বলো, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে কি লিখেছেন? রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ঈমান দিয়ে, বুকের রক্ত দিয়ে সেই ভাষাগুলি লিখেছেন। না, সেই ভাষাগুলি লিখেছেন তো হবে না। সেই ভাষাগুলি লিখেছেন বলে কি কথা হলো? অন্য আরেকজন কেউ? স্যার, বাংলা ভাষায় আরবি, ফার্সি শব্দ খুব সংযতে ব্যবহার করে রবীন্দ্রনাথ লিখেছেন আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে। আসলে এটা নিয়ে আমি একটু আলোচনা করে দিই, এটা নিয়ে আমি একটু বলি, শুনে নাও, তারপরে তোমরা যেটা লিখেছো সেটা সম্পর্কে ঠিক কি ভুল নিশ্চিত হয়ে নাও। রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত বলে একটা গল্প আছে। কর্তার ভূত, ক্লাস 11-এ সিলেবাসে আছে গল্পটা, কর্তার ভূত। ঠিক আছে? ওই কর্তার ভূত নামক গল্পে ওখানে একটা লাইন আছে। লাইনটা ছিল যে আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ঈমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। ওখানে ছিল যে
একটা রাজ্য, যেহেতু গল্পটার নাম কর্তার ভূত, রাজ্যটা হচ্ছে ভূতগ্রস্ত রাজ্য, আর সেই রাজ্যে শাসন করে একজন ভূত। তো সেই ভূতগ্রস্ত রাজ্যে রাজ্যবাসী খাজনা দেবে, খাজনা দিতে গিয়ে অসহায় হয়ে পড়েছে, কিন্তু রাজ্যবাসীদেরকে খাজনা দিতেই হবে, খাজনা দিতেই হবে যেভাবে হোক। কীভাবে? আব্রু দিয়ে। আব্রু মানেই ইজ্জত, ইজ্জত মানেই দেখো ইমান, ইমান মানেই আব্রু, আব্রু মানে ইজ্জত। তার মানে তোমার মান সম্মান যায় যাক, কিন্তু তোমাকে খাজনা দিতে হবে। তোমার আব্রু ইজ্জত ইমান থাকুক বা না থাকুক, তাও তোমাকে খাজনা দিতেই হবে। আর বুকের রক্ত দিয়ে মানে কি? বুকের রক্ত মানে, বুকের রক্ত দিয়ে দেওয়া মানে তো এক অর্থে প্রাণ দিয়ে দেওয়া না। তার মানে তোমার খাজনা দিতে গিয়ে যদি জান যায়, প্রাণ যায়, তাও তোমাকে দিতেই হবে। তো এই লাইনটা লিখতে গিয়ে দেখো কতগুলো বিদেশি শব্দ ব্যবহার করেছেন এই লাইনটার মধ্যে আছে। দেখো এই যে আব্রু শব্দটা বাংলা নয়, ইজ্জত শব্দটা, ইমান শব্দটা, এগুলো কিন্তু বাংলা শব্দ নয়। তার মানে এগুলো আরবি ফার্সি শব্দের মধ্যে জুড়ে আছে। আরবি ফার্সি ভাষার শব্দ হচ্ছে এই শব্দগুলো। তাই রবীন্দ্রনাথ ঠাকুর স্বচ্ছন্দে লিখেছেন মানে কি? রবীন্দ্রনাথ ঠাকুর যখন স্বচ্ছন্দে বাংলা ভাষায় লিখতে পারছেন এই শব্দগুলো, মানে এই আরবি ফার্সি শব্দগুলো, তখন বোঝা যাচ্ছে যে আমাদের বাংলা ভাষায় বহু আরবি ফার্সি শব্দ ইতিপূর্বে প্রবেশ করেছে এবং আরও প্রবেশ করছে। সেই চর্চাটা কিন্তু চলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেও চলছে। তার মানে এখানে যে লাইনটা আছে ইনকমপ্লিট, রবীন্দ্রনাথ ঠাকুর স্বচ্ছন্দে লিখেছেন, তাহলে আমাদের লিখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর স্বচ্ছন্দে কি লিখেছেন না? উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকে রক্ত দিয়ে। এটা লেখার পরে তোমাদের একটু যোগ করে নিতে হবে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় এই আব্রু, ইজ্জত, ইমান, এই ফার্সি আরবি শব্দগুলোকে অন্তর্ভুক্ত করে গেছেন স্বচ্ছন্দে। এইটা কমপ্লিট করবে, লাস্টে একটু লিখে নাও। মানে এখন যদি লিখতে না পারো, সময় যদি না পাও, একটু পরে ক্লাস শেষে তোমরা লিখে নেবে, একটু মনে রাখো। আচ্ছা, এইভাবে উত্তরটা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। এটা তো লেখাই আছে। এর সঙ্গে যেটা যোগ করে সম্পূর্ণ করবে, অর্থাৎ বাংলা ভাষায় আব্রু, ইজ্জত, ইমান এই সব আরবি ফার্সি শব্দের প্রবেশ তিনি ঘটিয়েছেন স্বচ্ছন্দে। বুঝতে পেরেছো? হ্যাঁ এটা কমপ্লিট করে নিও। স্যার আরেকবার একটু বলবেন? রবীন্দ্রনাথ ঠাকুর স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকে রক্ত দিয়ে। এটা তো কোট করা আছে, এই কোটটাকে রেখে দেবে, এটার পরে লিখবে দাড়ি দিয়ে, অর্থাৎ বাংলা ভাষায় আব্রু, ইজ্জত, ইমান প্রভৃতি আরবি ফার্সি শব্দের মতো শব্দ তিনি প্রয়োগ করেছেন স্বচ্ছন্দে। ছোট ছোট করে লিখে রাখো, এত বড় করে বিস্তৃত করে লিখতে গেলে টাইমও চলে যাবে। এরপরে আমি যাচ্ছি পরের প্রশ্নটাতে। দেখো যে নজরুল ইসলাম সম্পর্কে কি বলা হয়েছে। আমি চাইবো অন্য কেউ একজন বলবে, নতুন একজন কেউ বলবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের পরে নজরুল ইসলাম সম্পর্কে এখানে কি বলা হয়েছে। বলো নতুন কেউ। লেখাই তো আছে নজরুল ইসলাম সম্পর্কে কি বলা হয়েছে। এতদিন আগে বুঝিয়ে দিয়েছি, এতদিন আগে পড়িয়ে দিয়েছি, তারপরে ইনকিলাব। একটু জোরে বলো। ইনকিলাব, ইনকিলাব হবে। ঠিকমতো গুছিয়ে বলা হলো না। আর একজন চেঞ্জ। স্যার স্যার আমি বলি। নাম বলো, নাম নাম বলো। স্যার নাম। হ্যালো স্যার। হ্যাঁ নাম বলে বলবে, নাম বলে। নাম বলো। আরে যে বলবে নাম বলো। কে বলছিস বলতো?
স্যার আমি ইন্দ্রনীল ভট্টাচার্য। এই তো ইন্দ্রনীল বল। স্যার এটা হচ্ছে নজরুল ইসলাম হচ্ছে ইনকিলাব আর শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে দিয়েছেন। না, ইনকিলাব নয়, শহীদ শব্দ বাংলা, এটা তো একটু মানে গুছিয়ে লিখতে হবে, আমাদের একটু ভেঙে লিখতে হবে। তো যা আছে সেইভাবে লিখে দিলে তো হবে না, তুমি তো নিজে লিখছো, তারপর নিজে বোঝোও নি। এই যে নজরুল ইসলাম ইনক্লাব নয়, এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন। আচ্ছা, এর আগে এটা তো বুঝলাম সবাই আমরা যে শহীদ শব্দ বাংলায় ঢুকিয়েছেন। শহীদ শব্দটা এটা বাংলার শব্দ নয়, এটা সংস্কৃত শব্দ নয়, এটা হচ্ছে বিদেশি শব্দ, সম্ভবত আরবিও হতে পারে আর ফার্সি হতে পারে। তো এটা বুঝলাম শহীদ শব্দটা বাংলায় ঢুকিয়েছেন, কিন্তু ইনকিলাব, হ্যাঁ বলো মানেটা বুঝিয়েছো কিনা কেউ বলো তো। এই যে ইনক্লাব নয়, এর মানে কি? বিপ্লব। না না, সে তো বুঝলাম আমি বিপ্লব, কিন্তু আমি বলছি যে পরপর দুটো শব্দ ব্যবহার করেছেন না, ইনক্লাব নয়, এর মানে দুটোকে এইভাবে বলছেন কেন? স্যার বুঝলাম না। আমার প্রশ্নটা বোঝনি না এখানকার ব্যাপারটাই বোঝনি? স্যার কোনটাই বুঝতে পারলাম না। আচ্ছা, কেউ বুঝেছো, কেউ বলতে পারবে? স্যার বললাম কি কেটে গেছিল, তো একটু বলবেন কোনটা হচ্ছে? আমি বলছি স্যার আরেকবার বোঝালে ভালো হয়। নজরুল ইসলাম ইনক্লাব নয়, এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন, এই লাইনটার মানেটা যেমন পরেরটা সবাই বুঝতে পারছো যে শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গেছেন মানে বাংলা ভাষায় শহীদ শব্দটাকে অন্তর্ভুক্ত করেছেন। ওকে, হ্যাঁ ট্রাই বলো, ট্রাই তো করার জন্যই বলছি। না বললাম এখানে নজরুল ইসলাম বলেছে যে ইনকিলাব মানে ইনকিলাব নয়, মানে এই শব্দটা আলাদা, মানে একই নয় শব্দ দুটো। কোন শব্দটা একই নয়? ইনকিলাব শব্দটা যা আচ্ছা বলো, বিপ্লব। ইনকিলাব আর ইনক্লাব এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য, বললাম যে ক্লাবটাকে ভেঙে এক জায়গায় লিখছে, ভেঙে লেখা আরেক হয়েছে, জায়গায় লিখছে যে ক্লাব, শুধু ক্লাব। প্রকৃতপক্ষে শব্দটা হচ্ছে ইনক্লাব, ঠিক আছে? ইনক্লাব এই শব্দটাই কিন্তু আসল শব্দ, কিন্তু এই ইনক্লাব শব্দটাকে ইনকিলাব বলে পরিবর্তন করা হয়েছে, ভাঙা হয়েছে। তোমাদের বাংলা শব্দ ভাণ্ডার বা শব্দের উৎসগত শ্রেণী নির্ণয় একটা অধ্যায় ছিল, এটা আমি আলোচনা করে দিয়েছি, মনে পড়ছে? হ্যাঁ স্যার। বাংলা ভাষায় যেসব শব্দ, হ্যাঁ বাংলা ভাষায় যেসব শব্দ অন্তর্ভুক্ত হয়েছে, ওই শব্দগুলোর মধ্যে কিছু শব্দ এসছে একেবারে অপরিবর্তিত অবস্থায়, মানে সরাসরি কোনো পরিবর্তন ঘটেনি, আবার কিছু শব্দ এসছে পরিবর্তিত হয়ে। এক্ষেত্রে যেমন দেখো যে বাংলায় কিন্তু ইনক্লাব শব্দটাও আমরা বলি, আবার এই ইনক্লাব শব্দটাকে নজরুল ইসলাম এই বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করেছেন ইনক্লাব এই শব্দে নয়, উনি একটু পরিবর্তন করে অন্তর্ভুক্ত করেছেন, সেটা হলো ইনকিলাব। তার মানে অর্থগত দিক থেকে কোনো পার্থক্য নেই, শব্দের আকৃতিগত দিক থেকে পার্থক্য আছে, কারণ শব্দটা একটু আকৃতিগত দিক থেকে দেখো পরিবর্তিত হয়ে গেছে। তাই তোমরা যখন লিখবে তখন এইভাবে লিখবে যে নজরুল ইসলাম সম্পর্কে এখানে কি বলা হয়েছে, না লিখবে যে নজরুল ইসলাম শহীদ শব্দটাকে বাংলায় অন্তর্ভুক্ত করেছেন, আর ইনক্লাব এই বিদেশি শব্দকে তিনি ইনক্লাব এই শব্দ হিসেবে অন্তর্ভুক্ত না করে তিনি একে পরিবর্তিত করে বা পরিবর্তন করে ইনকিলাব বলে একটু রূপ পরিবর্তন করে অন্তর্ভুক্ত করেছেন। বোঝা গেল? আর যদি একদম গুছিয়ে ভেঙে লিখতে না পারো তাহলে যা লেখা আছে তাই লিখে দেবে, যা লেখা আছে তাই লিখে দেবে, মানে এইরকমই লিখবে
যে নজরুল ইসলাম ইনকিলাব নয় এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গেছেন। আমার মনে হয় সাহিত্যের ক্ষেত্রে উত্তর একটু নিজের মতো বুঝে লেখা উচিত, বইতে যা আছে সেভাবে লিখে না দেওয়াই ভালো। তাই আমি যেটা বললাম ওটাই লিখবে, যে ইনক্লাব শব্দটাকে তিনি সরাসরি প্রবেশ না করে তিনি একটু পরিবর্তন করে ইনকিলাব বলে লিখেছেন, আর শহীদ শব্দটাকে বাংলায় ঢুকিয়েছেন। তারপর নজরুল ইসলামের মধ্যে কিন্তু কোনো আপত্তি ছিল না যে বাংলা ভাষায় বিদেশি শব্দ প্রবেশ করুক, বাংলা ভাষা আরও সমৃদ্ধ হোক, আরও পরিণত হোক, এই সম্পর্কে কিন্তু তিনি কোনো দ্বিমত প্রকাশ করেননি। যাই হোক, এটা নিয়ে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম। এরপরে বেশি সময়ও নেই, এর পরের লাইনটা দেখো, বিদ্যাসাগর সম্পর্কে কি বলা হয়েছে? কেউ একজন বলো তাড়াতাড়ি। কি বললে? বিদ্যাসাগর সম্পর্কে কি বলা হয়েছে? স্যার আমি বলবো, ঋষভ। বল ঋষভ, বল। স্যার আমি বলি, বেনামিতে লেখা অসাধু রচনায় আরবি ফার্সি ভাষা ব্যবহার করেছেন বিদ্যাসাগর। আচ্ছা, তার আগে একটা শব্দ, একটা লাইন আছে না, ওই যে সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না, এই অংশটা বাদ গেছে। হ্যাঁ, তাহলে লিখবে যে বিদ্যাসাগর সম্পর্কে বলা হয়েছে যে বিদ্যাসাগর সাধু ভাষা যখন লিখতেন, সাধু ভাষাতে কিন্তু বিদেশি শব্দ ব্যবহার করতেন না, কিন্তু তিনি যখন বেনামিতে লিখতেন, অন্য নামে ছদ্মনামে লিখতেন, তখন হচ্ছে অসাধু রচনায়, চুটিয়ে মানে কি বলতো, চুটিয়ে মানে একবারে বিন্দাস নির্দ্বিধায় তিনি আরবি ফার্সি শব্দের ব্যবহার করতেন বাংলা ভাষা। ঠিক আছে, এর পরেরটা দেখো, পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে কি বলা হয়েছে? অন্য কেউ একজন বলো। তিনি হচ্ছে আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখী বলে মনে করতেন। এবার বলো তো, আহাম্মুখী মানে কি? বোকামি। হ্যাঁ, বোকামি। ধর্মযুদ্ধ। হ্যাঁ, কি যুদ্ধ? কি যুদ্ধ বলে? সরি স্যার, আমি জিহাদ শুনেছি আমি, সরি আহাম্মুখী মানে বোকামো। হ্যাঁ, বোকামো, এই নির্বুদ্ধিতা যাকে বলা যায়, বোকামো বা নির্বুদ্ধিতা বলা হয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে এখানে বলা হয়েছে যে তিনি মনে করতেন যে যারা বাংলা ভাষায় এই যে আরবি আর ফার্সি শব্দ অন্তর্ভুক্ত হয়েছে তাকে উৎখাত করবেন, তাকে বাতিল করবেন বা বর্জন করবেন, তারা আহাম্মুক মানে বোকা, নির্বোধ, আর তাদের এই যে কাণ্ড কারখানা সেটা হচ্ছে আহাম্মুকি বা বোকামি। বলছে বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দ প্রবেশ করেছে এবং ওগুলো থাকবেই, ওগুলোকে উৎখাত করতে যাওয়া বোকামো। তার থেকে অনেক বুদ্ধিমানের কাজ কি হবে না, আর যাতে আরবি ফার্সি শব্দ প্রবেশ না করে তার দিকে নজর রাখা, যেগুলো প্রবেশ করেছে সেগুলোকে উৎখাত না করে যেগুলো আসতে পারে সেগুলোকে আটকানোর চেষ্টা করা বরং ভালো। তারপরেটা দেখো, আলাল আর হুতমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। এটা অন্য কেউ একজন বলো। এটার প্রশ্ন কি দিয়েছিলাম আমি? আলাল আর হুতমের ভাষা কোন বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল? হ্যাঁ বলো, উত্তর বলো তো, কি লিখেছো? আলাল আর হুতমের ভাষার উদ্দেশ্য ছিল সাধু সাউন্ডটা সাউন্ডটা আপ ডাউন করছে। চলিত ভাষা অর্থাৎ মানুষের মুখের ভাষাকে সাহিত্যের রূপ দেওয়া, যাতে তা সকলের বোধগম্য হয়। এই কারণেই এই দুই রচনার প্রচুর না, আমি বলছি আলাল ও হুতমের ভাষার উদ্দেশ্য ছিল সাধু ভাষাকে বর্জন করে চলিত ভাষা অর্থাৎ মানুষের মুখের ভাষাকে সাহিত্যের রূপ দেওয়া, যাতে তা সকলের বোধগম্য হয়। এই কারণে এই দুই রচনায় প্রচুর আরবি ফার্সি ব্যবহার হয়েছিল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমার মাইকের সাউন্ডটা একটু যেন কেমন ডিস্টার্ব করছে, মানে সাউন্ডটা যেন একটু কেমন ফেটে যাচ্ছে সাউন্ডটা। যাই হোক, বাকিদের মনে হয় ঠিকই আছে না? এটা কি মনে হচ্ছে?
হ্যাঁ স্যার। আচ্ছা কেউ বলতে পারবে আলাল কি? আলাল কি আর হুতুম কি বলেছে? আলাল মানে কি স্যার? স্যার আলাল মানে আলালের ঘরের দুলাল। হ্যাঁ, আলালের ঘরের দুলাল, এটা একটা গ্রন্থ, আর এটা একটা উপন্যাস। হুতুম মানে হুতুম পেঁচার নকশা। হ্যাঁ, হুতুম না, এটা হুতুম পেঁচার নকশা। হ্যাঁ, হুতুম পেঁচার নকশা, এটা একটা নকশা জাতীয় রচনা। দুটোই গ্রন্থ। এই দুটো গ্রন্থে চলিত ভাষার ব্যবহার করা হয়েছে এবং চলিত ভাষার মধ্যে অনেক আরবি ফার্সি শব্দ অন্তর্ভুক্ত হয়েছে। ওনারা কিন্তু যতটা পেরেছে, সাউন্ড মিউট করো, সাউন্ড মিউট করো, প্রত্যেকে সাউন্ড মিউট করো, সাউন্ডের জন্য শোনা যাচ্ছে না কারণ। আমি বললাম না যে সবাই মিলে যদি বলো সাউন্ড এরকম হতে থাকে, তাহলে আমার কিন্তু রেকর্ডিং হচ্ছে, এই সমস্ত রেকর্ডিংগুলো খুব একটা ভালো আসবে না। যাই হোক, হ্যাঁ, যে প্রশ্ন করবে সেই একমাত্র সাউন্ডটা আনমিউট করো, তারপরে বলো। স্যার বলো। ওই যে এখানে যে আছে যে সাধারণ বাংলা স্রোতে গা ঢেলে দিবেন, এটা একটু বুঝিয়ে দেবেন? এটা বুঝতে পারলাম না। বলো তো আবার একবার। ওই যে বাংলা মানে সাধারণ বাংলায় স্রোতে গা ঢেলে দেবে, স্যার গা ঢেলে দেবে এটা মানে ওটা তো এখনো যাইনি আমরা। যাই হোক, বলে দিই, সাধারণ বাংলা এ স্রোতে গা ঢেলে দেবে না বলে আমার বিশ্বাস। এটা কোথায় আছে? পরে আছে না আগে ছিল? পরে আছে। আচ্ছা, কে লিখেছে এটা বলো তো? সাধারণ বাংলা এই স্রোতে গা ঢেলে দেবে না বলে আমার বিশ্বাস। সাধারণ বাংলা গা ঢেলে দেবে, গা ঢেলে দেওয়া মানে কি? মানে এটা নিয়ে বেশি চিন্তা করবে না। গা ঢেলে দেবে না মানে হচ্ছে ওই গতানুগতিকতার স্রোতে গা ভাসিয়ে দেবে না। মানে সাধারণ বাংলা যেভাবে চলছে সেইভাবে নিজেকে ওইভাবে ভাসিয়ে দেবে না, ওই স্রোতে টেনে নিয়ে যাবে না। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা কি ছিল? এই লাইনটার প্রশ্ন কি ছিল? তুমি যে বললে প্রশ্নটা কি ছিল বলো। এই নিয়ে তো তুমি কোনো প্রশ্ন দাওনি। প্রশ্ন দিইনি আমি এটা। ছাড়ো, এটা দেখুন প্রশ্ন দিইনি, এটা বাদ দাও। আর একটা এখান থেকে বলি, এই প্যারাগ্রাফে আরেকটা কোশ্চেন ছিল যে হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন। এটার প্রশ্ন কি দিয়েছিলাম? হ্যাঁ, কি দিয়েছিলাম? প্রশ্নটা বলো। প্রশ্নটা কি বলো? হিন্দির বঙ্কিম কাকে বলা হয়, এরকম প্রশ্ন দিয়েছিলাম? হিন্দি সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? হ্যাঁ স্যার, এরকমই ছিল। উত্তর কি হবে? হিন্দির বঙ্কিম কাকে বলা হয়? হ্যাঁ স্যার। সম্পর্কে কি বলা হয়েছে? না, আমি বলছি উত্তরটা বলো কেউ। হিন্দি সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? স্বয়ং প্রেমচন্দ্রকে বা প্রেমচাঁদকে। আচ্ছা, প্রেমচন্দ্র বা প্রেমচাঁদ, মুন্সি প্রেমচাঁদের পুরো নাম কি? আওয়াজটা ফেটে ফেটে যাচ্ছে। কি বলা হয়েছে? আচ্ছা, চুপ করো। একটু মিউট করতে পারেন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কিছু শোনা যাচ্ছে না। অনেকে আওয়াজ করছে বলে শোনা যাচ্ছে না। হিন্দি সাহিত্য, আরে কার এরকম আওয়াজ হচ্ছে রে? সাউন্ড মিউট কর। স্যার আপনি সাউন্ডটা মিউট করতে দিন ওকে। সাউন্ডটা সবাই মিউট করো, যখন আমি বলছি তখন সবাই সাউন্ড মিউট করবে। হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় প্রেমচন্দ্রকে বা প্রেমচাঁদকে, মুন্সি প্রেমচাঁদ। তোমার আওয়াজ কাটা কাটা আসছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আওয়াজ বন্ধ করো, মিউট করে দাও। আমি বলছি এই মুন্সি প্রেমচাঁদ, তার আসল নাম কি? গণপত রাও শ্রীবাস্তব। গণপত রাও শ্রীবাস্তব। হ্যাঁ, গণপত রাও শ্রীবাস্তব। এটা আমি পড়ানোর সময়, বোঝানোর সময় বলে দিয়েছিলাম। তো তিনি হিন্দি সাহিত্যে পরিচিত মুন্সি প্রেমচাঁদ বা প্রেমচন্দ্র নামে।
আর তাকে হিন্দি সাহিত্যের বঙ্কিম কেন বলা হয় আমাদের তুলনা করতে হবে। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমাদের বাংলা সাহিত্যে কি বলে চিনি? বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের কাছে কি হিসেবে পরিচিত? সাহিত্য সম্রাট। সাহিত্য সম্রাট, হ্যাঁ, এটা দিয়েই তুলনা করতে হবে যে বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত, ঠিক তেমনি ওই হিন্দি সাহিত্যের যে মুকুট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো হিন্দি সাহিত্যের মুকুটটা ধরে রেখেছেন কে না মুন্সী প্রেমচাঁদ বা মুন্সী প্রেমচন্দ্র। তার জন্যই হিন্দি সাহিত্যে মুন্সী প্রেমচন্দ্রকে হিন্দি সাহিত্যের বঙ্কিমের সঙ্গে তুলনা করা হয়েছে। কি ঠিক আছে তো?